হাই বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2022 সালে মুক্তি পাওয়া একটি মারাঠি মুভি যার নাম নাই ভারান ভাট লঞ্চা কন্যাই কঞ্চা। আর আমি যখন এই ভিডিওটি বানাই তখন এর IMDb রেটিং 6.5 আউট অফ 10। শুরু করার আগে আমি মুভির শুরুতেই একটি হাসপাতাল দেখানো হয় যেখানে কিছু মানুষ হতাশ অবস্থায় বসেছিল। তাদের মধ্যে বারবি নামের একজন বৃদ্ধ লোক বসেছিল। তখনই হাসপাতালের মধ্য থেকে একজন বের হয়ে আসে, বলে কোনো একজন মারা গেছে। এতে আমরা বুঝতে পারি কেউ একজন মারা গেছে। এ খবর শোনার পর বারবি কান্না তো করে না, কিন্তু অনেক আফসোস করতে থাকে। এরপর দুইটা 12 বছরের ছেলেকে দেখানো হয় যারা ছাদে বসেছিল। একজনের নাম দিগম্বর আর একজনের নাম ইলিয়াস। আসলে তারা টিউবলাইট ভেঙে সুতায় মাঞ্জা দিচ্ছে। এরপর দিগম্বর তার চাচিকে বলছে, চাচি আমাকে কেমন লাগছে। তার চাচি তাকে কাছে টেনে নিয়ে বলে, খানা খেয়েছো? দিগম্বর বলে, আমার খিদে নেই। আর ওর চাচি বলে, তাহলে বাইরের উল্টাপাল্টা জিনিস একদম খাবে না। বলে, টাকা আছে? দিগম্বর বলে, হ্যাঁ সেদিনই তো দিলে। তাও তার চাচি তাকে টাকা দেয় আর বলে, মজা করো মাস্তি করো, আর একটা চুমু দেয়। আর দিগম্বর তার বন্ধুকে একটা চোখ মারে। তারপরে 2 মাস আগেকার একটি সিন দেখায় যেখানে তারা দুইজন গুপ্তা নামের একটি দালালের কাছে যায় আর একটা চাকু দিয়ে তাকে মারতে শুরু করে। আসলে গুপ্তা একজন মিথ্যাবাদী লোক ছিল। মানুষের কাছ থেকে টাকা নিয়ে জাল রিসিপ্ট বানিয়ে দিত, কারিগরের কাগজপত্র জালভাবে তৈরি করত। তারা দুইজন দিগম্বরকে মারার আগে বলে, আমার আঙ্কেল সিরিয়াকে ডাকো। তখন গুপ্তা সিরিয়াকে ফোন দিয়ে বলে, তোমার সমস্ত কাগজ হয়ে গেছে, তুমি জলদি করে নিয়ে যাও। এই খবর শোনার পরে সিরিয়া ও তার ওয়াইফ সুপ্রিয়া অনেক খুশি হয়ে যায় এবং খুব দ্রুত গুপ্তার বাড়িতে চলে যায়। এখানে তারা গুপ্তার লাশ দেখে ভয় পেয়ে যায়। খুব ভয় পেয়ে বেরিয়ে যেতে থাকে। ঠিক তখনই দিগম্বর ও তার বন্ধু পিছন থেকে এসে ছুরি পেটে ধরে আর তৎক্ষণাৎ হাত পা বেঁধে ফেলে। এই দুইজনের মুখ বাঁধার পরে তারা সেই দুইজনকে সমস্ত কাপড় চোপড় খুলতে বলে। ইলিয়াস কথা মতো কাপড় চোপড় খোলার পর ইলিয়াস ও তার স্ত্রী সুপ্রিয়ার গোপন অঙ্গ তারা কেটে ফেলে। এর ফলে তাদের সবারই মৃত্যু হয়ে যায়। এরপর আবারও অতীতে নেওয়া হয় আর সেখানে দেখা যায় তারা দুইজন সাধারণ মানুষের মতোই ছিল। অন্য ছেলের মতো তারাও স্কুলে যেত। দিগম্বরের বাড়িতে তার দাদি ও তার আঙ্কেল সিরিয়া ও তার কাকি সুপ্রিয়াও থাকতো। দিগম্বরের দাদির নাম ছিল বায়ো। সে সুপ্রিয়াকে একদমই পছন্দ করতো না। এই এরিয়ার কিছু মানুষ এক জায়গায় বসে মিটিং করছে। তাদের কথা মতো বোঝা যায় দিগম্বরের দাদি যে বাড়িতে বাস করে বা নিয়ে রেখেছে এখানে রিডেভেলপমেন্ট করার জন্য টাওয়ার লাগানো হবে। কিন্তু বায়ো এই প্রস্তাবে একদমই রাজি ছিল না। তখনই বারবি আর কিছু লোক বায়োকে বোঝানোর চেষ্টা করে, পুরাতন ঘর গেলেই তো তুমি নতুন ঘর পাবে আর আমরা কিছু টাকাও পাবো। সিরিয়া ও সুপ্রিয়া তাদের মতে একমত ছিলেন। তারাও চাই রিডেভেলপমেন্ট করার জন্য বাড়িটা দিয়ে দেওয়া হোক। তারাও বায়োর উপরে প্রেসার ক্রিয়েট করছিল, কারণ এই ঘরটা ছিল বায়োরই। বায়ো সিরিয়া ও সুপ্রিয়ার ঘরে রাখার একটাই কারণ, যাতে দিগম্বরের দেখাশোনা করতে পারে। দিগম্বর যখন বড় হয়ে যাবে তখন এই ঘরটা দিগম্বরের লিখে দেওয়া হবে। দিগম্বরের বাবা একজন বড় গুন্ডা ছিলেন। দিগম্বর তার বাবার মতো যাতে গুন্ডা না হয় সেই জন্য সিরিয়া ও সুপ্রিয়ার কাছে রেখে গিয়েছিল। এরপর দেখানো হয় সিরিয়া গুপ্তার সাথে রিসিভের জন্য কথা বলছিল যে, আমার কাজ কতটুকু এগোলো, তোমাকে আমি আগেই 2 লাখ টাকা দিয়ে দিয়েছি, বাকি 3 লাখ টাকা কাজের পর পেয়ে যাবে, আর যত দ্রুত পারো আমার কাজ সম্পূর্ণ করো। এখানে সিরিয়া ও সুপ্রিয়ার প্ল্যান হলো বায়োর ঘরটা নিজের নামে করে রিডেভেলপমেন্ট করিয়ে দেওয়ার জন্য সেই কোম্পানির কাছে দিয়ে দেওয়া। আর যখন রিডেভেলপমেন্ট হয়ে যাবে তখন তারা এই জায়গাটাই একটি বিল্ডিং এ থাকবে। কিন্তু বায়ো এই বিষয়ে কোনোভাবে জেনে ফেলে, তাই সেই বিষয়ে সেই রাত্রে সিরিয়া ও সুপ্রিয়ার সাথে ঝগড়া করতে থাকে আর বলে, আমি জীবিত থাকতে তুমি কখনো এই ঘর পাবে না, এই মুহূর্তে তোমরা আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এখানে সিরিয়া বায়োর ভাতিজা ছিল। সিরিয়া বায়োকে বলছিল, ঠিক আছে আমরা চলে যাব, কিন্তু এখন পর্যন্ত আমি তোমার জন্য তোমার ঘরের লোকজনের জন্য যত টাকা খরচ করেছি তুমি সেই সব টাকা ফেরত দাও। বায়োর কাছে তখন টাকা ছিল না। তখন বায়ো গরি নামের একজন পলিটিক্যালের কাছে যায় আর তার কাছ থেকে কিছু টাকা সিরিয়াকে দিয়ে দেওয়ার জন্য বলে। এখানে গরি বায়োকে তার নিজের মায়ের মতো ভাবতো। সে বায়োকে বলতে থাকে, আমি এখন যে পজিশনে বসে আছি এটার জন্য আপনার ছেলেই মূল কাজটা করে দিয়েছে। আমি যখন ছোট ছিলাম আপনি নিজ হাতে
আমাকে খাইয়েছেন, তাই আমি আপনাকে যে কোনো কাজে সাহায্য করব। এইটা বলে গৌরী সিরিয়াকে ডেকে আনে আর আলাদা একটি রুমে গিয়ে পার্সোনাল কথা বলতে থাকে। আসলে এখানে দালাল গুপ্তাকেও দেখা যায়, সে আসলে গৌরীর লোক। একটি সিরিয়া গ্রুপ গৌরীকে টাকা দিচ্ছিল। এখানে গৌরী সিরিয়াকে বলছিল প্ল্যান তৈরি করার আগে তুমি প্ল্যান নষ্ট করে ফেলবা। তোমাকে আমি বলেছি না বাকি 3 লাখ টাকা আমার হাতে বুঝিয়ে দাও, আমি তোমার কাগজপত্র তোমাকে দিয়ে দিব, তাহলে তুমি তোমার ঘরের দাবি করতে পারবে। এখন আমি যেটা বলছি সেটাই মনোযোগ দিয়ে শোনো। দ্রুত বায়োর কাছে গিয়ে মাপ চাইতে থাকো আর এই বিষয়টা এখানেই শেষ করো, বাকিটা আমি দেখছি। এরপর সিরিয়া এমনটাই করে বায়োর কাছে গিয়ে। এরপরে বায়ো আর কি করবে, সবার নাটক না বুঝে সিরিয়াকে মাফ করে দেয়। পরের দিন দিগম্বরের আরেক চাচা বায়োর বাড়িতে আসে আর সেও জেনে গেছে যে তাদের বাড়ির উপরে ডেভেলপমেন্টের কাজ হবে। বায়োর অসহায়তার সুযোগ নিয়ে নিজের ভাগ চাইতে আসছে তার কাছে আর বলে আমার ভাগ যদি আমাকে না দাও তাহলে কোর্টে কেস করে দিব। এখানে আরেকটি বিষয় হচ্ছে মহাদেব দিগম্বরের বাবা যখন মারা গিয়েছিল তখন তাকে দেখতেও আসেনি, কারণ সে গুড একটা এডুকেশন পার্সন ছিল। তার ওয়াইফকে নিয়ে সে আলাদা থাকা। অন্যদিকে ইলিয়াস ও দিগম্বরকে দেখা যায়। ইলিয়াস দিগম্বরকে বলছে আমাকে 20টা টাকা দে তো, আমি খারাপ ভিডিও দেখবো। তখন দিগম্বর বলে আমার কোনো খারাপ ভিডিও দেখতে হয় না, আমি প্রতি রাতে লাইভ দেখতে পারি। তখন ইলিয়াস শকিংলি জিজ্ঞেস করে লাইভ দেখিস মানে, এটা কিভাবে সম্ভব? এরপর দিগম্বর ইলিয়াসকে নিয়ে বাসায় চলে আসে আর দাদিকে বাহানা দিয়ে বলতে থাকে ইলিয়াস আজ আমার বাসায় থাকবে, কারণ তার বাড়িতে মেহমান এসেছে। এরপর রাতে সবাই ঘুমিয়ে গেলে দিগম্বর ইলিয়াসকে নিয়ে সিরিয়া ও সুপ্রিয়ার ঘরে উকি দিতে থাকে। আসলে তারা দুইজন এই টাইমে লাইভে ছিল। দিগম্বর এইভাবেই লাইভ দেখতো। তখন ভাগ্যক্রমে সুপ্রিয়া তাদের দুইজনকে দেখে ফেলে আর সে সিরিয়াকে বলে দেয়। তারপর সিরিয়া তাদের দুইজনকে মেরে ঘর থেকে বের করে দেয়। পরের দিন বায়ো তার ছেলে অর্থাৎ দিগম্বরের বাবার কিছু পুরাতন জিনিস দিয়ে বলে এইগুলো বিক্রি করে কিছু টাকা নিয়ে আসতে। দিগম্বর তার বাবার পুরাতন কন্টেনার থেকে একটা সুই পেয়ে যায় এবং সেটি নিজের কাছেই রেখে দেয় আর ইলিয়াসকে বলতে থাকে আমি প্রথম মার্ডার এই ছুরি দিয়েই করব, তাও আবার সেটা সিরিয়া ও সুপ্রিয়ার। দিগম্বর আরো বলে কিছু লোক আমার বাবাকে ফাঁদে ফেলে খুন করেছিল। আমার মা ডান্স ক্লাবে ডান্স করত আর আমার বাবা জোর করে বিয়ে করে তাকে এই বাড়িতে রেখে দিয়েছিল, তাই আমার বাবা মারা যাবার পরে সেও আমাকে ছেড়ে চলে যায়। অন্যদিকে বায়ো বাপির ঘরে আসে। কিছুদিন আগে বাপির ছেলে মারা গিয়েছিল, এই জন্য বাপির ওয়াইফ পাগলের মতো হয়ে গিয়েছে। তেমনি ভাবে বাপির মাথার উপর অনেক ঋণের চাপ ছিল আর তার মেয়ে এক অটো ড্রাইভারের সাথে পালিয়ে গিয়েছিল, কিন্তু বিয়ের পরে যৌতুকের জন্য তার মা তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। বাপি বলছিল বাড়িটা বিক্রি করে কিছু টাকা মেয়ের জামাইকে দিয়ে দিব আর বাকি টাকা দিয়ে জীবনটা পার করে দিব। এই কথা শুনে বায়ো বলে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার জন্য গৌরীর কাছে গিয়ে কিছু টাকা ধার করে নিয়ে আসছি। এটা বলে সে যখন গৌরীর বাড়িতে যায় তখনই দেখতে পায় গৌরীর সাথে একটি লোক সিরিয়াও ছিল আর তার বাড়ির কাগজপত্র নিয়ে আলোচনা করতেছিল। আর ঠিক এই সময়ই বায়ো সেখানে এসে পৌঁছে সবকিছু জানালা দিয়ে শুনছিল আর সবকিছু জানতে পারে যায় আর সে গৌরীর আসল চরিত্র সব বুঝতে পেরে যায় আর গৌরীর উপর লাফিয়ে হাত চালাতে থাকে এবং অনেক বকাঝকা দিতে থাকে। কিন্তু এক পর্যায়ে গৌরী বায়োকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আর মাথায় আঘাত পেয়ে বেচারি বায়ো সেখানেই মারা যায়। গৌরী বলল তোমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলবে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে বায়ো। আর মুভির শুরুতে যে মৃত্যুটি হয় সেই মৃত্যুটি ছিল বায়োরই। বায়ো মারা যাওয়ার পর দিগম্বর অনেক কান্না করে। দিগম্বরের চাচা দিগম্বরকে নিয়ে তার বাড়িতে চলে আসে। দিগম্বরের চাচা মানে মহাদেব। তারা দিগম্বরকে অত্যাচার করে ওই বাড়িটি নিজেদের নামে করতে চাইছিল। এখানে দিগম্বরকে তার চাচা ও চাচি দুজনে মিলে অনেক অত্যাচার করত, তেমনি ভাবে তাকে দিয়ে ঘরের সমস্ত কাজ করাতে থাকে। এই কারণে দিগম্বর ইলিয়াসকে নিয়ে মহাদেব ও তার ছোট্ট ছেলেকে মেরে ফেলে। এরপরে এই বাড়িটিতে তার চাচি ও দিগম্বর একাই থাকতো। একাকিত্বর সুযোগ নিয়ে দিগম্বর তার চাচিকে সিরিয়াস করার চেষ্টা করে। তখন তার চাচি ও দিগম্বরের প্রতি অ্যাট্রাক্টিভ হতে শুরু করে। দুইজনেই সময় পার করতে থাকে। তখন আবার সিন বর্তমানে ফিরে আসে। সিরিয়া ও সুপ্রিয়ার লাশের কাছে দিগম্বরও আসে। তখন বাবরি দিগম্বরকে বলে তোমার আঙ্কেল আন্টি কিভাবে মারা গেছে আমি জানি না, তোমরা এখনো ছোট, তোমাদের এগুলো দেখার দরকার নাই, তুমি এখান থেকে চলে যাও। পরে একদিন গৌরী দিগম্বরের কাছে আসে। দিগম্বর ও তার চাচিকে কিছু টাকা দিয়ে ঘরটা নিজের নামে করে ফেলে। গৌরী কিছুদিন আগে ইয়াকুব নামের একটা লোককে 5 লাখ টাকা দিয়েছিল, তাই গৌরী ইয়াকুবকে ডেকে সেই টাকা চাইতে থাকে। তখন ইয়াকুব বলে আরে ভাই আমি তো 2 দিন আগে বাগতিয়াকে 2 লাখ টাকা দিয়ে
দিয়েছিলাম, কেন আপনাকে দেয়নি? এটা শুনে গৌরী বাক্তিয়াকে ডেকে নিয়ে আসে, কিন্তু বাক্তিয়া ডিরেক্টলি মানা করতে থাকে, বলে সে আমাকে কোনো টাকাই দেয়নি। এটা শুনে ইয়াকুব বলে, ভাই আমার সাথে আসুন, আমি আপনাকে সিসি ক্যামেরার ফুটেজ দেখাচ্ছি। এটা শুনে বাক্তিয়া তার অপরাধ স্বীকার করে আর বলে, হ্যাঁ টাকা আমার কাছে দিয়েছিল, আমার ভাইয়ের অপারেশন ছিল তাই সেখানে কাজে লাগিয়ে ফেলেছি। তারপরে গৌরী বাক্তিয়াকে মেরে মেরে তার টাকা ফিরিয়ে দিতে বলে। তারপরে বাক্তিয়া একটা জায়গায় বসে অনেক অ্যালকোহল খেতে থাকে আর গৌরীকে অনেক গালাগালি করতে থাকে। আর সেখানে ইলিয়াস চলে আসে আর মদের নেশায় সব সত্যি কথা বলতে থাকে, মানে দিগম্বরের দাদি কেন মরে গেল, কিভাবে তাকে মারা হয়েছে, দিগম্বরকে দিয়ে কিভাবে তার বাড়ি নিজের নামে করিয়ে নিল, তেমনি ভাবে দিগম্বরের বাবাকে মারার পিছনেও গৌরীর হাত ছিল, অর্থাৎ দিগম্বরের বাবা সব ইনফরমেশন অন্য পার্টিকে দিয়ে দিয়েছিল। ইলিয়াস এই কথা শোনার পর দৌড়ে গিয়ে দিগম্বরকে সব কথা বলে দেয়, তাই দিগম্বর এগুলো শুনে অনেক রেগে যায় আর একটি প্ল্যান তৈরি করে আর গৌরীর কাছে গিয়ে বলে, আপনার নিজের লোক বাক্তিয়া আপনাকে মারতে চায়, সে মদ খেতে খেতে সবাইকে আপনার মারার প্ল্যান বলছে। এটা শুনে গৌরী কোনো চিন্তা ভাবনা না করে একটি দা নিয়ে দিগম্বরকে নিয়ে বাক্তিয়ার কাছে চলে যায়, যে কিনা মদ খেয়ে টাল হয়ে পড়েছিল। তবুও গৌরী তাকে একেবারে মেরে ফেললো। এরপরে গৌরী দিগম্বরকে ইনফরমেশন দেওয়ার কারণে কিছু টাকা দিতে চায়, কিন্তু দিগম্বর ওই টাকা নিচ্ছিল না, বলতে থাকে আমাকে 5 লাখ টাকা দিন, কারণ আমার বাবার মৃত্যুর জন্য আপনি 5 লাখ টাকা নিয়েছিলেন, তাই আমাকে সেই 5 লাখ টাকা দিতে হবে। এরপর দিগম্বর তার বাবার সেই চাকু দিয়ে গৌরীকে একের পর এক আঘাত করে মেরে ফেলে। এভাবেই দিগম্বর তার বাবা আর দাদির হত্যার প্রতিশোধ নিয়ে নেয়। অন্যদিকে বাপরি ও তার স্ত্রী বাড়ি বিক্রি করে অন্য এক স্থানে চলে যাচ্ছিল। দিগম্বরের এই গ্রামে নিজের বলে আর কেউ ছিল না, এই কথা তার চাচিকে বলছে আর বলছে আমিও ইলিয়াসের সাথে চলে যাব। এটা শুনে দিগম্বরের চাচি দিগম্বরকে যেতে দিতে চাচ্ছিল না, কারণ দিগম্বরের চাচি দিগম্বরের প্রতি অনেক অ্যাক্টিভ হয়ে গিয়েছিলেন। কিন্তু চাচিকে ফেলে দিগম্বর অন্য একটি গ্রামে চলে যায় বাপিদের সাথে। গ্রামে আসার পর দিগম্বর অনেক খুশি হয়ে যায়। রাতের বেলা বাবরি দিগম্বরকে বলতে থাকে, তোমার ফ্যামিলিতে অনেকজন খুন হয়ে গেছে, আমার মনে হয় তোমার ফ্যামিলিতে অভিশাপ আছে, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমার এক তান্ত্রিকের সাথে কথা বলে এই অভিশাপ দূর করব। কিন্তু দিগম্বর এটা শুনে হাসতে হাসতে বলছিল, আমাদের পরিবারে কোনো অভিশাপই নেই, আমি আপনাকে একটা সিক্রেট কথা বলবো। এটা বলে দিগম্বর বাবরিকে সব কথা বলতে শুরু করে, সে কাকে কিভাবে মেরেছে। প্রথমে বাবরি এগুলা শুনে একটা গল্প মনে করছিল, পরে বাবরি বুঝতে পারে সে সত্যি কথাই বলছে। তো এইসব শোনার পর বাবরি সারা রাত ঘুমাতে পারেনি, প্রত্যেক মিনিটে দিগম্বরের একটি কথা মনে পড়ছে। সে জানালা দিয়ে দেখতে পায় ইলিয়াস দাঁড়িয়ে আছে। বাবরিও আস্তে আস্তে জানালার সামনে যায় আর এগুলা দেখে তিনি শক হয়ে যায়। ভিতরের ঘরে বাবলির মেয়ে ও দীপঙ্করের ফিজিক্যাল হচ্ছিল। এরপর দেখা যায় তারা 3 জন খাচ্ছিল, বাবরি আর বাবরির ওয়াইফ খাচ্ছিল না। পরের সিনে দেখা যায় 3টি লাশ, ইলিয়াস, দিগম্বর আর বাবরির মেয়ে। বাবরি খাবারের মধ্যে বিষ মিশিয়ে তাদের 3 জনকে খাইয়ে মেরে ফেলেছে। তার মেয়ে মারা যাওয়ায় বাবলি কোনো কান্নাই করছে না, কারণ তারা বেঁচে থাকলে আরো যে কত মানুষের প্রাণ যেত তারা সে ভাবতেও পারছে না, তাই তারা খাবারের সাথে বিষ মিশিয়ে তাদের মেরে ফেলে। আর মুভিটি এখানেই শেষ হয়। তো গাইজ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এন্ড আমাদের সাথে। আল্লাহ হাফেজ।